এই বিক্ষোভ প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের নয়, শেয়ার বাজার কারসাজিতে পুঁজি হারানো সর্বহারা বিনিয়োগকারীদের বিক্ষিপ্ত বিক্ষোভ। আওয়ামী সরকারের শীর্ষ ব্যক্তিদের ঘনিষ্ঠজন ও মদতপুষ্টদের কারসাজিতে লুট হয়ে যায় পুঁজিবাজারের লক্ষ কোটি টাকা। অনেকগুলো কোম্পানি তারা অতীতে কোনো তেমন কিছু ভালো রেজাল্ট দেখায় না। যখন শেয়ার বাজার খারাপ ছিল তারা এজিএমও করে না, ডিভিডেন্ডও দিত না, কিছু দিত না। সাডেনলি তারা সামান্য কিছু দিয়ে তারা এই গ্রুপে এসেছে এবং তারা এখন বোনাস শেয়ার দিতেছে। কিন্তু শেয়ারগুলো কাদের হাতে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটু জানা উচিত। এই শেয়ারগুলা কি যারা উদ্যোক্তা মূল তারা কিনে নিয়ে গেছে আগে কম দামে, মানে নামে বেনামে, অথবা শেয়ারের স্ট্রাকচারটা বা কি, এরা যে বোনাস দিচ্ছে এটার পিছনে উদ্দেশ্য বা কি, এটা দেখা উচিত। সাধারণ বিনিয়োগকারীরা যারা গত 2-3 মাস 5-6 মাসে এখানে প্রবেশ করছে তাদের পক্ষে অতীতের বিষয়গুলো জানা সম্ভব নয়। শেয়ার বাজার যখন খুব বুলিশ থাকে তখন দেখা যায় কতগুলো বসি কোম্পানি চলে আসে যাদের কোনো ব্যবসায়িক মানে সাকসেস নাই। তারা শুধু তাদের শেয়ারগুলো আইপিওর মাধ্যমে, বুক বিল্ডিং এর মাধ্যমে বিক্রি করে পরে দেখা যাবে যে তারাই ধনী হয়েছে, আর যাদের হাতে শেয়ারগুলো চলে গেছে তারা সবাই কিন্তু সর্বশ্রান্ত হচ্ছে। শেয়ার বাজার কারসাজি বীজ বপন হয়েছিল 2009 সালে। এবছর বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের পোর্টফোলিওতে শত শত কোটি টাকার শেয়ার কেনে এবং পরে শেয়ার বাজার গ্রাহকদের শেয়ার কেনার জন্য হাজার হাজার কোটি টাকার কথিত মার্জিন ঋণ দেয়। এতে হঠাৎ করেই শেয়ার মূল্য তার মৌলিক গণ্ডিকে ছাড়িয়ে জুয়াড়িদের চারণ ক্ষেত্রে পরিণত হয় ঢাকার পুঁজিবাজার। এই সুযোগে আইপিও, রাইট ইস্যু, বোনাস ইস্যুর বিক্রেতারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল বাজার থেকে। ওখানে টাকাগুলো কারা নিতেছে? বাজার ফল করছে, এখন সুদের হার কমানোর দরকার। এখন হচ্ছে আপনার 18% সুদের হার, তাহলে আপনার এই শেয়ার বাজার কি করে টিকবো? আপনি কিছু বলুন, আপনি হস্তক্ষেপ করুন মাননীয় প্রধানমন্ত্রী। আর এই হাজার কোটি টাকার যোগান মিলল প্রায় 33 লক্ষ সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে। এসব বিনিয়োগকারীরা তাদের নিজের গচ্ছিত জমিজমা বিক্রি করে, স্ত্রীর গহনা কিংবা গাড়ি বিক্রি করে, ধার কর্য করে কিংবা ব্যাংক ঋণ নিয়ে একটু সচ্ছলতার আশায় শেয়ার বাজারে বিনিয়োগ করে। Then for a short while it fell. At the end of the day it rose by 400 points. What rubbish was there? What rubbish did they play? এগুলো তো আগের থেকে ঠিকঠাক করে এরা করেছে, বদমাশি করেছে। আপনাদের কোনো ফাইন্ডিংস আছে? No, আমি বলেছি I can't. কিন্তু হায়, আওয়ামী সরকারের অর্থমন্ত্রী সহ শীর্ষ নেতৃবৃন্দের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে শেয়ার বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই সুযোগে শেয়ার বাজারের বাজিগররা লুটে নেয় লক্ষ লক্ষ বিনিয়োগকারীর টাকা। এই লুটপাটের শীর্ষে উঠে আসে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম। ডিসকাস করি বেসিক্যালি যেটা করা হচ্ছে সব মানে আপনার টোটাল গ্যামোটেই ডিসকাশনটা হচ্ছে বুক বিল্ডিং নিয়ে, আপনার প্রাইসিংটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রাইসিং এর সম্বন্ধে প্রাইস ডিসকভারি, প্রাইস ডিটারমিনেশন কিভাবে হবে। সালমান রহমান 96 এর যে রিপোর্ট ছিল, হ্যাঁ, সেখানে তিনি খুব বিগ ওয়েতে তার নামটা ছিল। এবার নামে ঠিক না, কিন্তু তার পরিচালিত কোম্পানিতে হ্যাঁ ঘটেছে এবং এসব প্লেসমেন্ট, আইপিও এগুলোর মধ্যে থেকে হ্যাঁ তার সংশ্লিষ্টতা রয়েছে। যখন যে দল ক্ষমতায় থাকেন ওদের মধ্যে সেই দলীয় যারা, তাদেরকে সামনে রাখা হয়। মানে এখন যারা সামনে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে অন্যরা সামনে চলে আসবে এইভাবে। কিন্তু তো গ্রুপ ইন্টারেস্ট কিন্তু পলিটিক্স না, গ্রুপ ইন্টারেস্ট হলো মানি। তদন্ত কমিটি করার পর কিছু নাম আসলো এবং গ্যামলিংদের নাম আসলো, যারা শত শত কোটি টাকা এই শেয়ার বাজার থেকে 10 টাকা শেয়ার 50 টাকা প্রিমিয়াম, 10 টাকা শেয়ার 160 টাকা প্রিমিয়াম দিছে। এইভাবে সুযোগ করে দিল টাকা উঠিয়ে নিয়ে, যে কোম্পানির দাম 100 কোটি টাকা বেরো নাই, সে 500 কোটি টাকা উঠিয়ে নিয়ে চলে গেল। যখনই সরকারের তরফ থেকে বলেছে এই উদ্যোগ নিয়ে পুঁজিবাজার চাঙ্গা হবে, পরে দেখা গেল যে 2 দিন চাঙ্গা, তারপরে আবার ভরাডুবি। বিনিয়োগকারীদের মানে দোষটা কোথায়? একজনের অপরাধের জন্য বিনিয়োগকারীরা, ছোট বিনিয়োগকারীরা শাস্তি পাবে কেন? ওনারা কর্তৃপক্ষ এতদিন কোথায় ছিল? এদেরকে পারমিশন দেওয়ার সময় এরা কোথায় ছিল? আর এই যে হাজার হাজার কোটি টাকা যে ওনারা যে লুইটা পেটা নিছে, এই যে বিশেষ করে প্রত্যেকটা কোম্পানি ম্যানেজমেন্ট,
তো এইটার দায় দায়িত্ব ক্ষুদ্র বিনিয়োগের উপর আসবে কেন? যেগুলো মৌলভূত শেয়ার কিনছি সেই শেয়ারগুলো বাড়ে না, অথচ সেইগুলো প্রত্যেক বছর ডিভিডেন্ড দেওয়া হয়, সেই শেয়ারগুলো বাড়ে না। এ ক্যাটাগরির শেয়ারগুলো বাড়ে না, বাড়তেছে জেড ক্যাটাগরির। 10 টাকা দামের শেয়ার 100-150 টাকা হয়ে গেছে। যারা মোটামুটি বা ফান্ডামেন্টালের দিকে মানে শেয়ার ব্যবসা মোটামুটি যারা বুঝছে আর কি, তাদের একই মন্তব্য যে হাওয়া কোম্পানি মানে অপ্রত্যাশিত বাড়তেছে কেন? এই রেগুলেটরি বডিজগুলো নিজস্ব সক্রিয়তা বজায় রেখে নিজস্ব বিচার বুদ্ধিতে তথ্য বিশ্লেষণ করে যদি ডিসিশন পলিসি ডিসিশন সময় মতো না হতো, তবে হয়তো আজকের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে পুঁজি বাজারে এই অস্থিরতার কিন্তু থাকতো না। এসিসির নিয়ন্ত্রক কিন্তু খেলছিল তো অন্যরা, তো এই জন্য এসিসি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তো এসিসিকে ব্যর্থ বলতেই হয়। প্লেয়ারদের দোষ দিয়ে কি হবে? প্লেয়ারদের দোষ হয়তো করেছেন, কিন্তু যিনি ধরবেন তিনি ধরতে পারেননি। 1996 সালেও আওয়ামী লীগের ক্ষমতাকালে সরকারি মদতপুষ্ট একই ব্যক্তিদের হাতে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছিল। 2011 সালে সরকারেরই গঠন করা পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে কেলেঙ্কারিতে জড়িত শীর্ষ ষড়যন্ত্রকারীদের নাম। ওই একই সিন্ডিকেট, অর্থাৎ প্রথমে দল বেঁধে কিনে দাম বাড়ানো হয়েছে শেয়ারের, তারপর বেশি দামে বেচাও হয়েছে সেই দল বেঁধেই। তদন্ত কমিটি বলছে এভাবে পতনের 2 মাসে আইসিবির ওমনিবাস হিসাবের মাধ্যমে বিক্রি করা হয়েছে প্রায় 2,500 কোটি টাকার শেয়ার। এই তালিকায় আছে ইউনিক হোটেল, ডাক্তার HBM ইকবাল, মনির উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা ও ইয়াকুব আলী সহ আরও কজন। একই সাথে ওমনিবাস হিসাবের আড়ালে বড় শেয়ার ব্যবসায়ীদের তালিকায় আছেন মোহাম্মদ লুৎফর রহমান বাদল ও সোমা আলম রহমান সহ আরও অনেকে। তদন্ত রিপোর্টে সালমান এফ রহমান ও রকিবুর রহমানকে বিশেষভাবে চিহ্নিত করে বলা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসিসির বর্তমান চেয়ারম্যানের নিয়োগ ও সদস্য মনসুর আলমের পুনর্নিয়োগে ওই দুজন জোরালো তদবির করেছেন। তাই তাদের বিষয়ে সরকারকে সব সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। সালমান রহমান গংদের নীল নকশায় পুঁজিবাজারে যখন অতি মূল্যায়ন চলছে, ঠিক সেই সময় বাণিজ্যমন্ত্রীর পরিবারও এখান থেকে অন্তত 1500 কোটি টাকা হাতিয়ে নেয়। একই রকম কেলেঙ্কারির অভিযোগ রয়েছে অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর স্বজনদের বিরুদ্ধেও। চিহ্নিত যারা, তাদের ব্যবস্থা যদি না করা হয় তাহলে এর পরবর্তীকালে তো আবার ঘটবে। এটা অতীতেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। পুঁজি হারিয়ে হতাশা ও দ্রোহের রাস্তায় নামে সাধারণ বিনিয়োগকারীরা। বিনিয়োগ করে আমরা আসি, আজকে পথে বসেছে। আজকে আমার ঘরের চাউল ফকির হয়ে গেছে, আজকে আমার ঘরের চাউল নয়। আমি আমার বইয়ের ষণ্যটা বন্ধক দিতে আসছি। আমি 50 লাখ টাকা ইনভেস্ট করছি, আমার 50 লাখ টাকা 30 লাখ টাকা আসছে, 20 লাখ টাকাই নাই। আমার 6 লাখ ছিল আর মাত্র 1 লাখ টাকা আছে মাত্র। আমরা সঠিক একটা নীতিমালা চাই, মুহূর্তে মুহূর্তে আইন পরিবর্তন আমরা চাই না। আজকে 8 মিনিটের মধ্যে 300 পয়েন্ট কমে গেছে। আমাদের টাকার কোনো টাকার চিন্তা ভাবনা করে না, তারা শুধু এখানে আমার আজকে 246 পয়েন্ট পড়াতে আমার লক্ষ লক্ষ টাকা লস, আমার ফ্যামিলি চলবে না, আমি খাওয়াবো, আমি কি খাবো? আজকে দেশের জনগণকে বুঝতে হবে, আজকে দেশের জনগণকে আমার দাবি, আমার এসিসি কে আমি বলতে চাই, আপনি দেখেন, আপনি আমার অপরাধ কি? আমার শেয়ার করেছে, আমি মিছিল করছি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি। আমি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি। আমাদের সমস্যা, আপনি আসুন, এতদিন থেকে বসুন, আপনি দেখুন। আমাদের যে দাবি, শেয়ার মার্কেটের স্থিতিশীলতা, যে মার্কেটের সঙ্গে 33 লক্ষ জনগণ সম্পৃক্ত, ওতপ্রোতভাবে 40 লক্ষ জনগণ যার সাথে সম্পৃক্ত, এই মার্কেটকে ধ্বংস হতে দেবেন না। আপনাদের মায়ের কসম লাগে, আপনারা যদি এখন এগোয় না আসেন, তাহলে এমন একটা দিন আসবে যেদিন 1996 সালকেও পরাজিত করবে বাংলাদেশ শেয়ার মার্কেট। দেখানো হবে বাংলাদেশের মানুষকে বিনিয়োগকারীদের হয়েছে।
যদি হরতাল হয় তাহলে সরকারের কি হবে, দুর্নাম হবে যে পুঁজিবাজার বিনিয়োগকারীরা হরতাল ডেকেছে, এই জন্য 9 জনকে গ্রেপ্তার করে এবং আমাদের চাপের মুখে আমাদের হরতাল প্রত্যাহার করে নেওয়ার জন্য বাধ্য করে। একটা বিরাট সিন্ডিকেট করে আজকে এই অবস্থা পথে নামাচ্ছে আমাদেরকে। হাতিয়ারের গতিতে আগুন জ্বালাও একসাথে। পুলিশ রাস্তায় পিড়াইতেছে, রাজ্য দিচ্ছে না, এটা কেমন অবস্থা ভাই? এটা কি খবর? এটা তো আমরা চাই না, লক্ষ টাকা বিনিয়োগ করে এটা আমরা চাই না ভাই। আজকে কিভাবে 225 সূচক এক্সিট করে 600 পয়েন্ট কমলো, এটা সুস্থ তদন্ত কামনা করছি। আজকে তাদের কোনো দায়িত্ব নাই, অর্থমন্ত্রী সম্পূর্ণ গালভরা কথা দিয়ে এই মার্কেট ফলাইছে। সর্বশান্ত হওয়া বিনিয়োগকারীদের আত্মহননের ঘটনাও ঘটে। 30 জানুয়ারি 2012 রাজধানীর গোপীবাগে কাজী লিয়াকত হোসেন যুবরাজ নামের একজন বিনিয়োগকারী আত্মহত্যা করেন। লিয়াকত নিজের জমি বিক্রি বন্ধক রেখে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে লেনদেন করতেন। তার বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় 80 লক্ষ টাকা, কিন্তু শেয়ার কারসাজির সর্বনাশা দরপতনে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। শেষমেশ আত্মহত্যা করে লক্ষ লক্ষ টাকার দেনা থেকে মুক্তি নেন লিয়াকত। সবচেয়ে বেশি খারাপ লাগে আমার মেয়েটার দিকে তাকালে, আর কিছু খারাপ লাগে না। আমি নিজের এই বয়সে এই কষ্টটা আমি সহ্য করে যাচ্ছি, তারপরও মেয়েটা বাবার হাত পাচ্ছে না। আমি সবকিছু দিতে পারবো, কষ্ট করে হলো, বাবা তো দিতে পারবো না। আমার আরো কষ্ট, আমার মেয়েটাই প্রথমে দেখছি এসে ঢুকে, আমি কি পেলাম? আমি কিছু পাইছি? প্রধানমন্ত্রীকে আমি এটাই বলতে চাই, আমার সব নিয়েছিল, আমার স্বামীকে ফিরে এনে দেখ, আমার মেয়ে যেন বাবা ডাক শুনে বলতে পারে এটা দেখ না, এনে চা পাতা কিচ্ছু নেই। মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সর্বশান্ত হাজারো বিনিয়োগকারীরা লিয়াকতের জানাজা শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, তার দায়িত্ব করে। এই পরিস্থিতির কারণে আমাদের একজন সাধারণ বিনিয়োগকারী জনাব রনি গতকালকে আত্মহত্যা করেছে। ঢাকার এই ঘটনার 3 দিনের মাথায় শেয়ার বাজারে পুঁজি হারিয়ে চট্টগ্রামে আরও একজন বিনিয়োগকারীও আত্মহত্যার পথ বেছে নেন। হতভাগ্য ওই শেয়ার ব্যবসায়ীর নাম দিলদার আহমেদ। ওনার নিজের ছিল 30 লাখের মতন, আর লঙ্কা বাংলা থেকে নিয়েছিল মনে হয় 10 থেকে 15 লাখ টাকা। ওখান থেকে কালকে আমাকে বলছিল আমি 1 লাখ না 2 লাখ টাকা দিয়ে দিয়েছি, আর 13 লাখ টাকার মতন আছে এরকম বলছিল। কিভাবে লোনটা শোধ করব, কারণ ওনারা যত টাকা ইনভেস্ট করছিল তার অর্ধেকের অর্ধেক এগুলি চলে আসছে। লাস্ট 2-3 দিন ধরে আমাদেরকে এসব কথা বলতেছিল, আমি কি করব না করব এসব কথা বলছিল। এদিকে সরকারেরই গঠন করে দেয়া কমিটির প্রতিবেদনে যখন শেয়ারবাজার দুর্নীতিতে রাঘব বোয়ালদের নাম উঠে আসে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হয়, তখন অর্থমন্ত্রী কমিটির উপরই ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তদন্ত কমিটির দেয়া রিপোর্টটি এখনো পুরোপুরি দেখা হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলেন, যথেষ্ট সময় নিয়ে কমিটি পুরোপুরি নির্ভুলভাবে তদন্ত করতে পারেনি, তাই রিপোর্টে যেসব ব্যক্তির নাম এসেছে সেখান থেকে অনেককে বাদ দিতে হবে। অভিযোগের বিষয়ে আরো নিশ্চিত না হয়ে কারো নাম প্রকাশ করা হবে না। রিপোর্টটা আমি বলেছি এটা পাবলিশ করব, কিন্তু হয়তো কিছু ব্যক্তি টেক্তি এইসব জিনিস থাকলে সেগুলোকে একটু ডিলিট করে পাবলিশ করব। এটা হলো প্রথম সিদ্ধান্ত আমার নিতে হবে। এবং ওনাদেরও বলেছি আপনারা এটা এখন শেয়ার করতে পারবেন না, আমি এটাকে পাবলিক করতে চাই না উইদাউট বিং শিওর অ্যাবাউট ইট। তারা আমার দলের হন বা অপোজিশনের হন, তারা সবাই ক্ষমতা পান। অর্থমন্ত্রী আরো জানান, অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে কিনা তা সরকারি তদন্ত শেষে 10-15 দিনের মধ্যে জানানো হবে। তদন্ত কমিটির রিপোর্ট আগেই গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ জানান তিনি। এই যখন অবস্থা, তখন সর্বস্ব হারানো 33 লক্ষ বিনিয়োগকারীর কি হবে? তাদের সারা জীবনের সঞ্চয় জমিজমা বিক্রি করে ব্যাংক ঋণ করে যে পুঁজি হারিয়েছেন তার কি হবে? সর্বগ্রাসী সরকার দলীয় লুটেরাদের কিছুই হবে না। মূলত আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত আওয়ামী সরকারের কাছে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। সরকার ব্যর্থ হয়েছে জনগণের অর্থনৈতিক নিরাপত্তা দিতে, আর তাই সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। জনগণের অর্থ লোপাটকারী দুর্নীতিপরায়ণ লুটেরাদেরকে প্রতিহত করার।